গল্পের নাম এক চিলতে আকাশ। গল্প লিখেছেন শ্রীলা আচার্য। টাকাটা কি সব ২০০০-এর নোটে দেব, নাকি ৫০০ নোটে দিলেও চলবে? পথিক এখন এইসব কথাবার্তায় বেশ অভ্যস্ত হয়ে গেছে। এই ২ বছরে বেশ অনেক রকম অভিজ্ঞতাই পথিকের হয়েছে, তাই এইসব কথাতে ও এখন মাথা ঘামায় না। আজ পথিককে বাড়ি থেকে একটু দূরেই আসতে হয়েছে। পথিকের বাড়ি শহরতলি থেকে একটু দূরের অঞ্চলে। আজ ওকে আসতে হয়েছে শহরের বাইরে। বেশ বিলাসবহুল ফ্ল্যাট, অনেকটা কমপ্লেক্স টাইপ। গেট দিয়ে যখন ভিতরে ঢুকছিল মনে হচ্ছিল কোনো বিদেশে এসে পড়েছে ও। উঁচু উঁচু টাওয়ারের মতন ফ্ল্যাটগুলো, ভিতরে সুইমিং পুল, ছোটোখাটো শপিং মলের মতন দোকানপাট আছে, খেলার জন্য একটা পার্ক, অনেকটা স্বপ্নের মতন। পথিক কথা বলতে বলতে বারবার জানলার বাইরে তাকিয়ে ফেলছে। ওর অনেক দিনের স্বপ্ন ওর একটা সুন্দর বাড়ি হবে, কিন্তু এত সুন্দর একটা ফ্ল্যাট থাকতে হলে প্রচুর টাকার প্রয়োজন। এত টাকা পথিকের কাছে স্বপ্ন। জানলার বাইরে হাঁ করে তাকিয়ে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়ে পথিক। পাশ থেকে একটা ডাকে সম্বিত ফেরে পথিকের। পথিক লক্ষ্য করে মহিলাটি বেশ সুন্দরী। শুধু সুন্দরী বলা ভুল হবে, আকর্ষণীয় বটে। ২৫,০০০ টাকা ব্যাগে ঢুকিয়ে পথিক একটু রিল্যাক্স করে হেলান দিয়ে বসে সোফাতে। রুমগুলো অত্যাধুনিকভাবে সাজানো, আসবাবপত্রগুলো মডার্ন ফার্নিচার বলা যায়। ফ্ল্যাটটায় ৩টে বেডরুম, প্রত্যেকটা রুমে এসি, বেশ সুন্দর বারান্দা, কয়েকটা বাহারি গাছ আছে টবে। আপনার নাম তাহলে পথিক মণ্ডল? পথিক একটু নিজেকে গুছিয়ে বসে উত্তর দেয়। হ্যাঁ ম্যাডাম, আমি অজন্তা বসু। তা আপনি কি খুব বোল্ড, না মিডিয়াম ওয়েতেই? প্রতীক এই ২ বছরে এইরকম প্রশ্নের মুখোমুখি হয়নি। প্রতীক বলল, আপনি ঠিক কী বলতে চাইছেন? অজন্তা বোঝে ছেলেটা বেশ ঘাবড়ে গেছে কথাটায়। নিজেই বলে, ঘাবড়ে যাবেন না, আমি এমনি জিজ্ঞেস করলাম। অজন্তা লক্ষ্য করেছে প্রতীকের কপালে একটু একটু ঘামের বিন্দু দেখা যাচ্ছে। অজন্তা বলে, এসিটা একটু বাড়িয়ে দেব? প্রতীক বলে, না থাক, এত ঠান্ডা সহ্য হয় না। প্রতীক অজন্তাকে দেখে কিছু বলার সাহসও দেখাতে পারছে না। মেয়েটির বয়স ৩০-এর মতনই হবে। কোথায় চাকরি করে তা না জানলেও তবে বেশ ভালো জায়গায় চাকরি করে। চট করে কোনো ক্লায়েন্ট নিজের নাম দিয়ে পরিচয় দেয় না। এই মেয়েটাই নিজের নাম বলে পরিচয় করেছিল। গাম্ভীর্যপূর্ণ মেয়ে, কিন্তু কেন এই বয়সে এইসবে আসক্তি সেটা বোঝারই চেষ্টা করছে পথিক। যতই হোক, ক্লায়েন্ট বলে কথা, তাকে কিছু ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা পথিকদের প্রফেশনে নিষেধ। অজন্তা বেশ কাছাকাছি এসে বসে পথিকের। আপনার পারফিউমের গন্ধটা তো বেশ, খুব মিষ্টি গন্ধ। অজন্তা এতটাই কাছে এসে বসেছে যে পথিকও অজন্তার পারফিউমের গন্ধটা পাচ্ছে। মেয়েটা সত্যি সুন্দরী, এক নজরে প্রেমে পড়ার মতন। প্রতীক নিজেকে সামলে নেয়। মেয়েটাকে দেখার পর পথিক মেয়েটার প্রেমে পড়ে গেছে, কিন্তু নিরুপায়ও। এই প্রফেশনে ক্লায়েন্টদের সাথে প্রেমে পড়া মস্ত বড় অপরাধ। অজন্তা বেশ কাছে এসে বসেছে এবার। নিঃশ্বাসের একটা ঘন শব্দ পথিকের ঘাড়ের কাছে এসে পড়ছে। পথিক কেন জানে না, কিছুতেই এগোতে পারছে না। অজন্তা বলে ওঠে, আপনি কোন কোন এরিয়ায় বেশি কমফোর্টেবল? পথিক কোনো উত্তর দিতে পারছে না, কিন্তু নিরুপায় পথিক কাছে টানে অজন্তাকে। পথিকের চোখ যেন খুব সূক্ষ্মভাবে নিরীক্ষণ করছে অজন্তার শরীরটা। ফর্সা শরীরে একটু মেদ এসেছে, চোখ দুটো অসাধারণ। পথিকের স্পর্শে অজন্তার শরীরের অংশগুলো লাল হয়ে যাচ্ছে। পথিক সরে আসে, ও পারছে না। অজন্তা বুঝতে পারে পথিক কোথাও সংকোচ বোধ করছে, কিন্তু কিসের সংকোচ সেটাই মাথায় আসছে না অজন্তার। এতগুলো টাকা কি এমনি দেওয়া হয়েছে? রাগটা বাড়তে দেওয়ার আগেই অজন্তা নিজেকে থামিয়ে নেয়। পথিক বলে, ম্যাডাম, টাকাটা রেখে দিন, আমি পারছি না, প্লিজ আমায় জোর করবেন না। পথিক ব্যাগ থেকে টাকাটা বের করে রেখে প্রায় ছুটে বেরিয়ে আসে ফ্ল্যাটের রুম থেকে। ফ্ল্যাট থেকে বেরিয়ে প্রায় হাঁপাতে হাঁপাতে সামনে একটা অটো ধরে স্টেশনে চলে আসে। অজন্তা নিজেকে গুছিয়ে নিশ্চিন্তে বসে বিছানায়। কলিং বেল বেজে ওঠে।
অজন্তা দরজা খুলতেই দেখে সামনে রেস্টুরেন্ট থেকে লোক এসেছে খাবার ডেলিভারি করতে। খাবারগুলো টেবিলে রেখে বাথরুমে চলে যায় স্নান করতে। প্রতীকের যেন গা গুলোচ্ছে। ট্রেনে উঠতে গিয়ে উঠতে পারে না। কোথাও যেন অজন্তা ওকে টানছে। বারবার অজন্তার গায়ের গন্ধটা নাকের পাশে ঘোরাঘুরি করছে। প্রতীক প্ল্যাটফর্মে বসে কানে হেডফোন গুঁজে গান শোনার চেষ্টা করে, কিন্তু তা সম্ভব হচ্ছে না। ভীষণ খিদে পেয়েছে। সেই সকালে বেরিয়েছে, এবার কিছু না খেলে আর চলছে না। অজন্তা স্নান সেরে ঘরে এসে বসে। টেবিলে গরম খাবারগুলো ওই অবস্থাতেই রেখে দেয়। টিভি খুলে একটা সিনেমা চালায়। টিভিতে গান হচ্ছে, এ কাশকে হ্যাম। খুব প্রিয় এই গানটা অজন্তার। অজন্তা প্রতীকের স্পর্শটা যেন এখনও অনুভব করছে। পারফিউমের গন্ধটা এখনও মম করছে ঘরে। কিন্তু ছেলেটা চলে গেল কেন, এটাই অদ্ভুত লাগছে। 25,000 টাকা রিফিউজ করে ওরই লস। ওদের তো কাজই এটা। গানটা মন দিয়ে শুনতে থাকে। এদিকে কলিং বেল বেজে ওঠে। অজন্তা দরজা খুলতেই দেখে প্রতীক দাঁড়িয়ে। প্রতীক নিজেই বলে, আসতে পারি ভেতরে? প্রতীককে দেখে অজন্তা বেশ মনে মনে খুশি হয়। প্রতীক ফ্ল্যাটে ঢুকতেই খাবারের গন্ধটা নাকে আসতেই প্রতীকের মনটা আনন্দে খুশি হয়ে ওঠে। প্রচণ্ড খিদে পেয়েছে ওর। প্রতীকের ডাইনিং টেবিলের খাবারের দিকে এক দৃষ্টে তাকাতে অজন্তা আঁচ করে খিদে পেয়েছে প্রতীকের। অজন্তা কথা না বাড়িয়ে বলে, খাবার রেডি, ফ্রেশ হয়ে নাও। প্রতীক বাথরুমে গিয়ে হাত মুখ ধুতে ধুতে চারিদিকে তাকায়। একদম ওর স্বপ্নের বাড়ির মতন। মনে মনে ভাবে, ইস, এরকম যদি ওর একটা ফ্ল্যাট থাকতো। তাই বলে কি আর স্বপ্ন সত্যি হয়? কোথায় ও একজন, আর অজন্তা কোথায়? আর কোথায় এই ফ্ল্যাট? ও সারা মাসের রোজগারে এর একটা ফার্নিচার হবে কিনা সন্দেহ। অজন্তা ডাক দেয়, খাবার রেডি, তাড়াতাড়ি আসুন। প্রতীক খেতে বসে দেখে ওর ফেভারিট ডিশ, জিরা রাইস, চিকেন কোরমা, তন্দুরি রুটি, মাটন কষা। প্রতীক প্রায় চেটেপুটে খেয়ে ফেলে। প্রতীক দেখে অজন্তা খাবার পর চুপ করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। প্রতীক পাশে গিয়ে দাঁড়াতে অজন্তা প্রথম কথাটা বলে, কেন এমন করলে? আমি কি গ্রহণযোগ্য নই? প্রতীক ঠিক কী উত্তর দেবে ভেবে পায় না। অজন্তাকে ঠিক কোন উত্তরে সন্তুষ্ট করা যায়, সেই উত্তর ওর আজও জানা নেই। বোবার মতন দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায়ও নেই ওর। যখন থেকে অজন্তা নামটা শুনেছে, তখন থেকে প্রতীকের অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এতদিন এই প্রফেশনে আছি, আর আজ কিনা এখানেই ওকে আসতে হলো। অজন্তা বেশ কিছুক্ষণ চুপ করে থেকে আবার একটা প্রশ্ন করে, তুমি ভালো আছো তো? প্রতীকের কেন যেন সারা শরীরটা শিউরে উঠছে অজন্তার এই প্রশ্নগুলোতে। প্রতীকের কাছে কোনো প্রশ্নেরই উত্তর নেই। অজন্তা একবার ঘরে আসে। সোফার উপর পড়ে থাকা টাকাটা হাতে নিয়ে প্রতীকের দিকে এগিয়ে দেয়। বলে, শুধুমাত্র এটার জন্যই তো সব কিছু। নাও এটা, না নিলে তোমারই সমস্যা। প্রতীক আর চুপ থাকতে পারে না। বেশ উত্তেজিত হয়ে বলে, প্লিজ অজন্তা, এবার তুমি চুপ করো, আমি আর শুনতে পারছি না। অজন্তা বলে, তাহলে সোনার কানটা তৈরি হয়েছে একটু বলো। আমি তো ভেবেছিলাম টাকার জন্য চোখে দেখা, কানে শোনা সব কিছুই তোমায় রিজেক্ট লিস্টে চলে গেছে, যেমন আমি একদিন গিয়েছিলাম তোমার রিজেক্ট লিস্টে। প্রতীক বলে, প্লিজ তুমি থামো, আমি আর পারছি না। সত্যি পারছো না মিস্টার প্রতীক মণ্ডল? ঠিক কী পারছো না একটু বলবে? আমি তো অপেক্ষা করে আছি তোমার উত্তর শোনার জন্য। 5টা বছর কি খুব কম বলো তো? অজন্তা, আমায় ভুল বুঝো না। সেদিন যেটা করেছিলাম তা নিজের শখ পূরণ করার জন্য করিনি। সেই কাজ করেছিলাম শুধুমাত্র কতগুলো জীবনকে একটু ভালোভাবে বাঁচানোর জন্য। জানি তুমি আমায় খুব খারাপ ভাবো, আমি খুব নোংরা, অসভ্য, আরও কত কি। তোমার কি মনে হয় আমি ইচ্ছে করে সেদিন ওই কাজটা করেছিলাম? আমার কোনো ক্লারিফিকেশনের দরকার নেই। কি হবে আজ এই সব জেনে? সব কিছু তো 5 বছর আগেই শেষ হয়ে গেছে। তুমি যে কাজে নিজেকে সেই দিন নামিয়েছিলে, সেই দিনই সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। তাহলে আজ এত বছর বাদে আমায় ডাকলে কেন? জানোই তো আমি খারাপ কাজ করি।
এই কাজটা করার আগে একটু ভাবলে না? প্রতীক এবার একটু রাশভারী স্বরে বলে, তুমি আমার খোঁজ কোথা থেকে পেলে? কাউকে কোনোদিন সত্যি করে ভালোবেসেছ? যদি ভালোবাসতে তাহলে এইভাবে পালিয়ে বাঁচতে না। তোমার বন্ধুই দিয়েছিল তোমার নম্বর। প্রতীক বলা, আমার বন্ধু মানে কে? কে দিল আমার নম্বর? অজন্তা এবার সব খুলে বলে, কয়েকদিন আগে অফিস থেকে ফিরছিলাম। রাস্তায় হঠাৎ তোমার বন্ধু জিতুর সাথে দেখা। ও আমায় চিনতে পারেনি, আমি ওকে চিনতে পেরে ডাক দিলাম। ওকে আমার নাম পরিচয় দিতে ও আমায় চিনতে পারে। ওকে তোমার কথা জিজ্ঞেস করতে ও কিছু বলতে চায়নি। আমার জোরাজুরিতেই ও আমায় তোমার ফোন নম্বরটা দেয়। জিতুর মুখ থেকেই প্রথম শুনি তোমার কাজের কথা। প্রতীক বলে, তাহলে শোনো, আমি কেন এই পথে এসেছি। অনেক সত্যি তোমার জানা নেই। প্রতীক বলতে শুরু করে, 5 বছর আগে প্রথম চাকরিতে জয়েন করি। আমি সামান্য গ্র্যাজুয়েট, কিন্তু নিজের দক্ষতায় উন্নতির সিঁড়িটা পেয়ে যাচ্ছিলাম। একদিন দেখলাম অফিসে দুজন মহিলা বস রিক্রুট হয়েছে, অজন্তা বসু আর দেবযানী রায়। তোমায় দেখে প্রথম নজরেই প্রেমে পড়ে যাই। তাই বলে বসকে প্রেম নিবেদন করব সেই সাহস হয়ে ওঠে না। তাছাড়া তুমি ছিলে শান্ত গোছের মেয়ে, সবেমাত্র পড়াশোনা শেষ করে ভালো কোম্পানিতে জয়েন করেছ। দিন যায়, আমার চোখের চাহনি আর লুকোতে পারিনি তোমার কাছে। ধরা দিয়ে ফেলি তোমার স্বচ্ছতায়। কি জানো অজন্তা, আমি তোমায় পেয়ে খুব খুশি ছিলাম। কোনোদিন মনে হয়নি তুমি আমার বস। বাড়িতে তোমার কথা জানিয়েছিলাম, মা দিদি খুব খুশি হয়েছিল শুনে। কিন্তু একটাই ভয়, তোমার আর আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং। আমি ছাপোষা মধ্যবিত্ত বাঙালি, আর অজন্তা বসু হচ্ছে ব্যাংক ম্যানেজার বাবার একমাত্র মেয়ে। এই একটা জায়গাতেই সব বেমানান হয়ে যেত। তাও তোমার মানিয়ে নেবার ক্ষমতার তারিফ করতে হয়। যেদিন আমার তোমার সম্পর্কটা শেষ হয়েছিল সেদিন তুমি শহরের বাইরে ছিলে। অফিসের কাজে তোমায় পুনে যেতে হয়। বাড়িতে মায়ের হঠাৎ শরীর খারাপ, নার্সিংহোমে অ্যাডমিট করাতে হয়। টাকার প্রয়োজন বিশাল। অজন্তা এতক্ষণ চুপ করে সব শুনছিল। শেষে আর চুপ থাকতে পারল না। ও, টাকার দরকার যখন ছিল তখন সেটা আমায় বলতে কি খুব প্রবলেম ছিল? কেন, আমি কি এতটাই অযোগ্য ছিলাম তোমায় হেল্প করার জন্য? প্রতীক আবার শুরু করে সব বলা। মায়ের শরীর খারাপ, অপারেশন করতে হবে একটা। টাকার জন্য তোমায় অনেকবার ফোন করি, তোমার ফোন নট রিচেবল। ভেবেছিলাম তোমার বাবার কাছে যাব, কিন্তু যাইনি। কেন জানো? উনি হয়তো ভাববেন মেয়ে কোন হাভাতের সাথে প্রেম করেছে যে মায়ের অসুখের চিকিৎসার পয়সা তার নেই। আমি তোমায় ছোট দেখতে চাইনি তুতুন। তুতুন নামটা অজন্তার বাড়ির ডাক নাম। খুব কাছের লোকেরাই এই নামে ডাকে। আজ অনেক দিন পর সেই ডাকটা প্রতীকের মুখে শুনল অজন্তা। জীবনের একদিন সব থেকে কাছের মানুষ যখন এইভাবে সামনে এসে দাঁড়ায়, তখন হয়তো সবারই পায়ের তলার মাটিটা অনেকটা ফাঁকা হয়ে সরে যায়। প্রতীক বলে চলে, দেবযানী ম্যাডামকে গিয়ে বলি মায়ের অপারেশনের জন্য পার্সোনাল লোন নেব। উনি আমায় বললেন লোন নিতে হবে না, উনি সব ব্যবস্থা করে দেবেন। অফিস ছুটির পর আমায় দেখা করতে বললেন। একজন বছর 45-এর মহিলা, তাকে বড় দিদি মেনে শ্রদ্ধা করতাম। কিন্তু সেই যে আমায়, কেঁদে ফেলে প্রতীক। চোখের জল মুছতে মুছতে বলে, সেদিন অফিস ছুটির পর আমি ওনার কেবিনে যাই। দেখলাম টেবিলে প্রায় 50,000 টাকা রাখা। টাকাটা নিতে যাব এমন সময় উনি বললেন, এত সহজে কি টাকা পাওয়া যায় প্রতীক? তার জন্য তো কিছু তোমায় বন্ড দিতে হবে। আমি সত্যি বুঝিনি উনি কি বলতে চাইছেন। উনি চেয়ার থেকে উঠে এসে বেশ ঘনিষ্ঠ হয়ে বললেন, প্রতীক, তোমার মতন এইরকম একটা হ্যান্ডসাম ছেলে, অজন্তার সাথে তো ভালোই প্রেম জমিয়েছ, আর আমার সাথে না হয় শুধু 1 ঘন্টা। তোমাকে প্রথমেই বোল্ড হতে হবে না, আমি আস্তে আস্তে শিখিয়ে দেব। আজ যতটা যেভাবে পারো আমার কোনো অসুবিধা নেই। আর খালি হাতে তো টাকা পাওয়া যায় না ডিয়ার। আমার কিন্তু বড্ড গরম লাগছে, এসিটা বাড়িয়ে দিই? একটু পরে তোমারও বেশ গরমই লাগবে। বিকজ আই এম টু মাচ হট ডিয়ার, হ্যান্ডেল মি প্রপারলি।
তুমি বলো কোথা থেকে শুরু করবে, আপার না লোয়ার? আই থিঙ্ক লোয়ার পার্ট ইজ কমফোর্টেবল এরিয়া। এতদিনে অজন্তার সাথে অনেকটাই তো এগিয়েছ। আমি ওনার কেবিন থেকে বেরিয়ে আসতে গেলে বুঝতে পারি দরজা লক করা বাইরে থেকে। দেবযানী ম্যাডাম বলেন, রতনকে আমি বলে রেখেছি 1 ঘন্টা দরজাটা লক রাখতে। আর এখন অফিসে কেউ নেই, ওকে কিছু টাকা দিয়ে দিয়েছি, ও তাতেই খুশি। জানো প্রতীক, রতনও কিন্তু আমায় দারুণ হ্যান্ডেল করতে পারে। আই লাইক হিজ বোল্ডনেস, হিজ বাইটস। কাঁদতে কাঁদতে প্রতীক বলে, সেদিন মনে হয়েছিল অজন্তা, তুমি যদি থাকতে আমি হয়তো এই পরিস্থিতিতে পড়তাম না। শুধুমাত্র কটা টাকার জন্য আমি রাজি হয়ে যাই ওনার প্রস্তাবে। মায়ের অপারেশনের টাকা ওইভাবে উনি দিয়েছিলেন। তারপর থেকে সব জায়গায় উনি নিয়ে যেতেন। তোমাকে কিছু বলতে পারিনি, কারণ নিজের লজ্জায়। কিন্তু রোজ আমি এক্সপ্লয়েট হতে পারতাম না, কষ্ট হতো। যেদিন মুখ ফেরাতে গেলাম চাকরিটা গেল। ইচ্ছে করেই তোমার সামনে আমায় অপদস্থ করা হলো। কোনো কিছু বোঝাবার অবস্থায় ছিলাম না। বাড়িতে আমি একা রোজগেরে, আর আমার উপার্জন বন্ধ হলে সবার চিন্তা। তাই এই 2 বছর এই কাজই করি। অজন্তা, আমার যে তোমায় অনেক কিছু বলার ছিল। অজন্তা আজ অনেক কিছু অজানা সত্যের মুখোমুখি। প্রতীকের কথাগুলো শুনতে শুনতে চোখে জল এসে যায়। 5টা বছর এত অজানা মিথ্যেতে জীবনটা ভরে গিয়েছিল, আজ যেন একটু শ্বাস নিতে পারছে। প্রতীকের কাছে এগিয়ে যায় অজন্তা। তুমি ওইভাবে চলে গেলে কেন? প্রতীক বলে, যাকে একদিন ভালোবেসে কাছে রেখেছিলাম তার সাথে আজ শরীর নিয়ে দরাদরি করতে পারবো না। তুমি কি ভাবো অজন্তা, জীবনের সবটাই কি টাকার জন্য সহজভাবে করা সম্ভব? ভেবেছিলাম চলে যাব, কিন্তু পারলাম না। টাকার জন্য ফিরে আসিনি, ফিরে এলাম শুধু তোমায় আজ সত্যিটা জানানোর জন্য। তুমি না জিজ্ঞেস করলেও আমি আজ সত্যিটা তোমায় জানিয়েই যেতাম। তাই তো ট্রেনে উঠতে গিয়ে মনে হলো আজ আর পালিয়ে বাঁচব না। আমি আজও যে তোমায় ভালোবাসি, সারা জীবন তোমাকেই ভালোবাসবো। আমাদের মতন ছেলেরা যে নষ্ট বীজ, আমাদের থেকে ভালো কিছু হয় না। জানো অজন্তা, আমি একটা ছোট ফ্ল্যাট কিনেছি। 1-2 বড় ক্লায়েন্ট আছে যারা আমায় হেল্প করেছে ফ্ল্যাটটা কিনতে। তোমার ফ্ল্যাটের মতন এত বড় নয়, এত দামি ফার্নিচার কেনার ক্ষমতা নেই। আর একটা চাকরির চেষ্টা তো করতে পারতে, না করে এইসব। চাকরি যাবার পর কয়েকটা জায়গায় চেষ্টা করেছিলাম, কিন্তু দেবযানী যে রেপুটেশন করে দিয়েছিল আমার, যেখানেই গেছে দেবযানী খবর নিয়ে পৌঁছে গেছে। তারপর যা হয়। অজন্তা, আমি ক্লান্ত। যেদিন অফিসে তুমি আমায় ওই অবস্থায় দেখেছিলে, সেদিন দেবযানী ইচ্ছে করেই ঘটনাটা ঘটিয়েছিল। আমি বলেছিলাম আমি এইসব আর পারছি না, আমি বিয়ে করব। দেবযানী তোমার আর আমার রিলেশনটা সহ্য করতে পারত না। সব শেষ, সব। অজন্তা, আমায় ক্ষমা করে দাও, প্লিজ, আমায় ক্ষমা করে দাও। আমি আজও বিয়ে করিনি কেন জানো? শুধু এই উত্তরগুলো জানার জন্য। খুব কষ্ট হয়েছে এই কটা বছর, রোজ কেঁদেছি, তাও চোখের জল কম পড়েনি। তুমি আসবে বলেই তোমার পছন্দের খাবারগুলো অর্ডার দিয়ে আনিয়েছিলাম। ভাবতাম আমারও একটা সুখের সংসার হবে। তোমাদের এই ছোট বাড়িটা আমি নিজের ভেবেই স্বপ্ন দেখে ফেলেছিলাম। আমার মা বাবা তোমায় খুব সস্নেহে মেনে নিয়েছিল। তোমার মতন কেয়ারিং মানুষ, খুব ভালো ছিলাম তোমার সাথে। কত স্বপ্ন ছিল। আমাদের ছোট ফ্ল্যাট, বাড়ির সবাই বেশ গুছিয়ে গিন্নি হয়ে থাকবো। আর তোমার আদর, কত যত্ন করে রাখতে আমায়। আমার সেইবার জ্বর হয়েছিল, 3 দিন তুমিও ভালো করে খাওনি। সেই ভোরবেলা আমায় দেখার জন্য চলে আসতে। পরে মায়ের মুখে শুনেছিলাম তুমিও 3 দিন ঠিক করে খাওনি। আমরা কত ভালো ছিলাম বলো। প্রতীক এগিয়ে আসে অজন্তার দিকে। অজন্তার চোখ ভর্তি জলে ভেসে যাচ্ছে 2টো গাল। নিজের পকেট থেকে রুমালটা বার করে চোখের জল মোছাতে গেলে বাধা দেয় অজন্তা। অজন্তা ফুঁপিয়ে জোরে কেঁদে ওঠে। প্রতীক আর সামলাতে পারে না নিজেকে, জড়িয়ে ধরে অজন্তাকে। অনেক দিন বাদে আবার সেই ভালোবাসার স্পর্শ অনুভব করে 2টো ফেলে আসা স্মৃতির মানুষ।
অজন্তা আঁকড়ে ধরে প্রতীককে। প্রতীকও আজ অজন্তাকে ছাড়তে নারাজ। ফোন বেজে ওঠে অজন্তার। অজন্তা ফোন তুলতে, হ্যালো অজন্তা, আমি দেবযানী বলছি। তুমি কি আজ ছুটিতে আছো? আমি এসে দেখলাম তুমি নেই অফিসে। আমায় আজ একটু আগে বেরোবার ছিল। অজন্তা বলে, আমি দুদিন একটু ব্যস্ত থাকবো, অফিসে আসতে পারবো না। তুমি ম্যানেজ করে নিও। ফোনটা রেখে অজন্তার রাগে চোখ মুখ লাল হয়ে ওঠে। আজ এই মহিলার জন্য ও আর প্রতীক এই অবস্থায় দাঁড়িয়ে। দুটো কাছের মানুষ আজ নিজেদের সান্নিধ্যে এসেছে। অনেক ভুল বোঝাবুঝি চলেছে, আর নয়। ওরা ঠিক করে আজ ওরা সারাদিন একসাথে কাটাবে। প্রতীক জানতে পারে অজন্তার মা বাবা ওর মাসির বাড়ি ব্যাঙ্গালোরে গেছে, তাই ও কদিন একা। ওদের পুরনো বাড়িতে ওরা থাকে না, এই বাড়ি তালাবন্ধ হয়ে পড়ে আছে। ওরা রিসেন্ট এই ফ্ল্যাটটা কিনেছে, এটা অজন্তাই কিনেছে। সারা দুপুর ওরা একসাথে প্রত্যেকটা মুহূর্ত ওদের অতীতের স্মৃতির হাতছানি দেয়। প্রতীক কাছে টানে অজন্তাকে। অজন্তাকে জড়িয়ে ধরে ও ঠোঁটে এঁকে দেয় সেই চুমু, যেটাকে অজন্তা একদিন সিগনেচার স্টেপ বলে খুব রাগাতো প্রতীককে। আজ প্রতীক অনেক সহজ। এখানে কোনো দর কষাকষি নেই, নেই ঘন্টা মিনিটের হিসেব। দুটো হাতের আঙুলে জড়ানো আঙুল। প্রতীকের বুকের উপর অজন্তা। প্রতীক আস্তে আস্তে চুলে বিলি কেটে দিচ্ছে। প্রতীকের নিশ্চিন্ত নিঃশ্বাসে অজন্তা আজ নিরাপদ। বেলা গড়াচ্ছে, কারুর কোনো খেয়াল নেই। রাত প্রায় 9টা। প্রতীকের বাড়ি বেশ দূরে। বাড়ি ফেরার লাস্ট বাস বেরিয়ে গেছে, ট্রেনেরও ভরসা নেই। অজন্তা বলে, আজ আর বাড়ি যেও না, থেকে যাও। ফ্ল্যাটে 4টে রুম, যে কোনো একটাই থাকতে পারো। প্রতীক ইতস্তত করে। অজন্তার জোড়াজুড়িতে প্রতীক বাধ্য হয়ে যায় রাতটা এখানে কাটাতে। তাছাড়া উপায়ও নেই, এত রাতে বাড়ি ফেরাও দুষ্কর। অজন্তার জন্য প্রতীক আজ সব কিছুতেই রাজি। অজন্তার ইচ্ছে ওরা আজ লং ড্রাইভে যাবে। প্রতীক আরও বের হয়। সারা রাতে গাড়ি চালিয়ে প্রায় রাত 3টেতে ওরা একটা সমুদ্র সৈকতে এসে উপস্থিত হয়। একদিনের জন্য ওরা একটা হোটেলে ওঠে। ভোরের আলো ফুটেছে। অজন্তার পরনে ব্লু টপ আর অফ হোয়াইট কটন জিন্স। চুলগুলো বেশ অগোছালো। আজ সারাদিন ওরা সব ভুলে একটা নতুন দিন কাটায়। সমুদ্রের জলে দুজনে গোড়ালি ভিজিয়ে হেঁটে চলেছে। চলছে সব পুরনো কথা, ভালোবাসায় মোড়া। হঠাৎ অজন্তার কি হলো কে জানে, দুম করে বলে, প্রতীক, কাল তুমি আমার সাথে একটু অফিসে যাবে। প্রতীক চিন্তায় পড়ে যায়। বেলা প্রায় 10টা। অজন্তার প্রতীক হোটেলে ফেরে। অজন্তা ফ্রেশ হয়ে প্রতীককে বলে, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার সাথে কিছু কথা আছে। রুমেই ব্রেকফাস্ট সারে দুজনে। তারপর অজন্তা প্রতীককে বলে, তুমি আবার কোম্পানিতে জয়েন করো, আমি সব ব্যবস্থা করে দেব। প্রতীক কোনো মতেই রাজি হয় না। প্রতীকের মতে যেখানে একটা দিন চরম অপমানিত হয়ে বেরিয়ে এসেছিল, আজ সেখানে আবার ফিরে যাবে, সেটা হতেই পারে না। অজন্তা বলে, আজ সব সত্যি আমার চোখের সামনে। তোমার সাথে না দেখা হলে হয়তো কোনো দিন সত্যিটা জানতেই পারতাম না। হয়তো আরও কারোর সাথে এমন ঘটছে। সেও হয়তো তোমার মতো নিরুপায় হয়েই অপেক্ষা করছে নিজের অস্তিত্ব রক্ষার জন্য। অজন্তা অনেক বুঝিয়ে প্রতীককে রাজি করায় অফিসে জয়েন করানোর জন্য। আজ ওদের খুব খুশির দিন। অজন্তার মা বাবা ফোনে জানায় তারা আজ বিকেলেই ফিরবে। বিকেল 3টের মধ্যেই হোটেলে পাততাড়ি গুটিয়ে ওরা বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। প্রতীকের ফ্ল্যাটে ওকে ড্রপ করে অজন্তা বাড়ি ফিরে আসে। অজন্তার মুখ দেখে অলকানন্দা বোঝে মেয়ে কিছুতে বেশ খুশিতে আছে। এমনিতেই মেয়ে ফোনে জানিয়েছিল যে তারা ফিরলে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। রাতে মা বাবাকে জানায় প্রতীকের সাথে আবার যোগাযোগের ঘটনা। প্রায় সব কিছুই খুলে বলে অজন্তা। জয়ন্ত বসু বেশ রাশভারী মানুষ। মেয়ের মুখে প্রতীকের কথা শুনে প্রথমে একটু অসন্তোষ দেখালেও মেয়ের ভালোবাসার কাছে হার মানতেই হয়। অজন্তা বুঝে পায় না প্রতীককে অফিসে নিয়ে যাবে কিভাবে, কিন্তু নিয়ে তো যেতেই হবে, না হলে যে দেবযানীর মতন মানুষের মুখোশ খোলা যাবে না কোনো দিন। পরের দিন সকালে অফিসে গিয়ে অজন্তা ম্যানেজিং কমিটির সাথে একটা ছোট মিটিংয়ে বসে। কিছুটা ইচ্ছাকৃতভাবেই একটা নতুন পোস্ট তৈরি হয়, আর ওই পোস্টের জন্য প্রতীকের নাম সাজেস্ট করে। প্রতীক একটা সময় এত ভালো পারফরমেন্স দেখিয়েছিল যে ও বেস্ট এমপ্লয়ি ফর সেলস অ্যান্ড ম্যানেজমেন্ট হয়েছিল। ওর জন্য কোম্পানির অনেক গুড অ্যাচিভমেন্ট হয়েছিল।
অজন্তা সেগুলোকেই সামনে নিয়ে আসে। অ্যাট লাস্ট ম্যানেজিং কমিটি রাজি হয় পতিকে নতুনভাবে সুযোগ দিতে। তৈরি হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার। দেবযানী রায় দুদিন ধরে ছুটিতে। দেবযানী অবশ্য এইসব ব্যাপারে ওয়াকিবহাল নাই। অজন্তা ইচ্ছে করেই দেবযানীকে কিছু জানায়নি। দেবযানী ওর থেকে বয়সে বেশ বড়। প্রতীককে ফোন করে অজন্তা জানায় কাল থেকে প্রতীক যেন সোজা অফিসে আসে। প্রতীক নিজের কানকে বিশ্বাস করতে পারে না। এই কটা বছর অন্ধকারের অন্তিম সীমায় পৌঁছে গিয়েছিল প্রতীকের জীবন। হয়তো অর্থ উপার্জন হয়েছে খুব সহজেই, কিন্তু ভালোবাসা, সুখ সব যেন কোন দূরদেশে হারিয়ে গিয়েছিল। এতদিন পরে আবার সেই পুরনো অফিস, সেই কাজের জায়গা, এইগুলো ভেবেই ওর যতটা আনন্দ হচ্ছে আবার ভয়ও গ্রাস করছে কিছুটা। সেই অপমানের দিনটা আজও বড়ই ক্ষতবিক্ষত হয়ে আছে যে। সন্ধেবেলা অফিস ছুটির পর অজন্তার প্রতীক মিট করে। প্রতীক যেন আবার সেই খোলা শ্বাস নিতে পারছে। তার সবটাই অজন্তার জন্য। প্রতীক কীভাবে যে অজন্তাকে ধন্যবাদ দেবে বুঝে উঠতে পারে না। অজন্তা বলে, মানুষের ভালো করতে পেরেছি এই অনেক। তুমি ভালো থাকো এটাই তো চাই। যেদিন তোমার আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল সেদিন কিছুই করতে পারিনি, তাই আজ আমার যতটা সাধ্য সেটাই করার চেষ্টা করলাম। আই রিয়েলি লাভ ইউ প্রতীক। পরের দিন সকাল 9টা। সবাই অফিসে গেছে। প্রতীকও এসেছে। অনেক পরিবর্তন হয়ে গেছে অফিসটার। অনেক নতুন ছেলে মেয়ে, কিছু পুরনো মানুষ আছেন। প্রতীক নিজের টেবিলে আসে। প্রায় আধ ঘন্টা পরে দেবযানীও অফিসে ঢোকে। অফিসে ঢুকেই প্রতীককে দেখে যেন আকাশ থেকে পড়ে। অফিসে ঢুকে অজন্তা থেকেই জানতে পারে এই নতুন পোস্টের জন্য প্রতীককেই অ্যাপয়েন্ট করা হয়েছে। দেবযানী নিজের কেবিনে ঢুকেই ডাক পাড়ে প্রতীকের। কি ব্যাপার প্রতীক, আবার এই অফিসে? আগের ব্যাপারগুলো সব ভুলে গেলে নাকি? কেন, বেশ ভালোই তো টাকা রোজগারের রাস্তা দেখিয়ে দিয়েছিলাম। তা আবার এখানে কি মনে করে? প্রতীকের কানগুলো যেন গরম হয়ে যাচ্ছিল। দেবযানী বলে, তাই এসে পড়েছ যখন আবার এখানে, তা অফিসের পর আমার কেবিনে এসো। প্রতীক কোনো কথার উত্তর না দিয়ে বেরিয়ে আসে। অজন্তা কিন্তু লক্ষ্য করেছে প্রতীক দেবযানীর কেবিন থেকে বেরিয়ে এলো। অফিস ছুটির পর অজন্তার সাথে প্রতীক বেরিয়ে পড়ে। গাড়িতে আসার সময় দেবযানীর ফোন আসে প্রতীকের ফোনে। প্রতীক বারবার কেটে দিলেও ফোন আসতেই থাকে। দেবযানী বেশ ঝাঁঝিয়েই ওঠে। হোয়ার আর ইউ? আই অ্যাম ওয়েটিং ফর ইউ। তুমি জানো প্রতীক আমি কি করতে পারি? প্রতীক অজন্তাকে বলে, অজন্তা, আমি আর অফিসে যাব না। দেবযানী আবার সবার সামনে সেই অপমান করবে। অজন্তা বলে, চিন্তা করো না, আমি তো আছি। তোমায় যখন এই জায়গায় ফেরাতে পেরেছি তা কিছু তো করবই। একদিন তুমি আমার পাশে সব সময় ছিলে, প্রত্যেক মুহূর্তে আমায় ভালো রাখার আপ্রাণ চেষ্টা করতে। আর আমি তোমার জন্য কিছুই কি করতে পারবো না? প্রতীক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। অজন্তা প্রতীককে বলে, প্রতীক, আমরা বিয়ে করতে পারি না? প্রতীকের চোখে জল। অজন্তা বাড়ি ফিরে মা বাবাকে জানায় সে প্রতীককে বিয়ে করতে চায়। প্রতীকের বাড়িতে ফোন করে অজন্তার মা বাবা। মাত্র 3 দিনের মধ্যে বিয়ের দিন ঠিক হয়। বিশেষ কোনো আড়ম্বর ছাড়াই বিয়ের দিন ফাইনাল হয়। বর্তমান অত্যাধুনিক গোটা 50 কার্ড ছাপানো কোনো ব্যাপারই নয়। 3 দিন পরে কার্ড নিয়ে অফিসে ঢোকে প্রতীক। হাসি মুখে কার্ড দেওয়া হয় সবাইকে। অজন্তা হঠাৎ আসে প্রতীকের টেবিলে, সাথে একটা পেন। পেন নিয়ে কি করবে প্রতীক বুঝতে পারে না। অজন্তা জানায় পেনটা অনলাইনে কিনেছে, স্পাই ক্যামেরা উইথ ভিডিও রেকর্ডিং। অজন্তা জানায় দেবযানীর কেবিনে গেলে এই পেনটা সাথে রাখতে। প্রতীক আসে দেবযানীর কেবিনে। এই নিন কার্ড। দেবযানী বলে, কার্ড কিসের? আমার আর অজন্তার বিয়ের। হাসালে প্রতীক, এত কাণ্ড হয়ে যাবার পরও বিয়ে করার ইচ্ছে হয়? টাকার জন্য বড়লোক মেয়ের কি দরকার? আমি আছি তো। 1 ঘন্টার জন্য তো ভালোই পে করি। খুব টাকার দরকার হলে আজ রাতে আমার ফ্ল্যাটে আসতে পারো। তুমি বিয়ে করলে হবে ডিয়ার। দেবযানী প্রতীকের কাছে এসে ঘনিষ্ঠ হবার চেষ্টা করে। প্রতীক বাধা দিতে গেলে দেবযানী আরও উদ্ধত হয়ে ওঠে। প্রতীকের নোংরা ভাষায় অপমান করে। দেবযানী প্রতীককে জোর করে সিডিউস করার চেষ্টা করলে প্রতীক সজোরে একটা চর কষিয়ে দেয় দেবযানীর গালে। দেবযানী ছিঁড়ে ফেলে শাড়ির ব্লাউজ। নিজেকে প্রায় অর্ধনগ্ন করে চিৎকার করতে শুরু করলে কেউ আসে না ওর কেবিনে।
প্রতীক বেরিয়ে আসে দেবযানীর কেবিন থেকে। দেবযানী ওই অবস্থায় কেবিনের বাইরে এসে প্রতীকের উপর শ্লীলতাহানির অভিযোগ আনে। আজ অফিসের সমস্ত মানুষ চুপ। দেবযানী বুঝতে পারে না আজ সবাই কেন চুপ। অজন্তা এগিয়ে আসে ওর ল্যাপটপ নিয়ে। দেবযানী, সিট, সব কিছু এতে দেখতে পাবে। অল আর রেকর্ডেড। 5 বছর আগে যেটা করেছিলে আজও সেই কাজ করলে? একটু ভুল করে ফেলেছ। দেবযানী আজ নিরুত্তর। আজ অজন্তার প্রতীকের বিয়ে। লাল বেনারসিতে অজন্তাকে আরও সুন্দরী লাগছে। প্রতীকের নতুন জীবন শুরু। সানাই, লোকজন, মন্ত্রপাঠ, 7 পাক সব শেষ। আজ বাসর রাত। রাত প্রায় 1:30। প্রতীক উঠে আসে ম্যারেজ হলের বারান্দায়। অজন্তাও আসে। ম্যারেজ হলটা খুব সুন্দর। সামনে ফুলের বাগান, ছোট একটা পুল। ফাল্গুন মাসে দক্ষিণী বাতাস বইছে। প্রতীক কাছে টানে অজন্তাকে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।